দেখা হয়েছে তাই না? ডিজাইন পরিচিতি এবং HTML আমরা পড়াছিলাম, এটা বলবো আর্ট, ঠিক আছে, বলবো আর্ট, ঠিক আছে, টেক্সট ওয়ার্ক, ঠিক আছে, ওকে। বেসিক আলোচনা লিড জোন জয়েন, আলহামদুলিল্লাহ কি অবস্থা? এআই আসার পরে আরো সহজ হয়ে গেছে তাই না? যদি আমরা বানাই তাহলে কি আসবে, ইউজার ইনপুটের জন্য কি ফর্মকে নির্ধারণ করে, আমরা চাইলে একটা ইউজার ইনপুটের জন্য কি ফর্মকে নির্ধারণ করে দিতে পারি। তো ফার্স্টে যখন আমরা ফর্ম বানাবো তখন এইভাবে বানাতে পারি। সেকেন্ড বিষয়টা হলো ইনপুট, একটি ইনপুট ফিল্ড নির্ধারণ করা। আমি আসলে কি মনে ইনপুট দিতে যাচ্ছি, কারণ ইউজার থেকে আমার ইনপুট নিতে হবে না, ইনপুট নিতে হবে, একটা ইনপুট ফিল্ড নির্ধারণ করে দিতে পারি। দেন তারপর কি টেক্সট এরিয়া মাল্টি লাইন টেক্সট ইনপুট কন্ট্রোল নির্ধারণ করে। মাল্টি লাইন মানে কি একের অধিক লাইন টেক্সট ইনপুট কন্ট্রোল নির্ধারণ করে। এরপর কি দেখো সিলেক্ট, একটি নির্বাচনযোগ্য তালিকা, মানে আমরা সিলেক্ট করে দিতে পারি ড্রপ ডাউন বক্স অনুযায়ী আমরা এখানে ইউজ করতে পারি। তারপর কি হয়েছে অপশন, ড্রপ ডাউন বক্সে একটি অপশন নির্ধারণ করে, আমরা কোন অপশনটাকে সিলেক্ট করতে পারি। আরেকটা হলো বাটন, ঠিক আছে, মানে একটি পুশ বাটন নির্ধারণ করে, কি করে একটি পুশ বাটন নির্ধারণ করে। তো এই মোটামুটি দেখার জন্য দেখো আমরা প্র্যাকটিক্যালি একটু দেখে আসি, বা প্র্যাকটিক্যালি একটু দেখি যেটা আসলে কেমন কিভাবে কি করতে হতে পারে, ঠিক আছে। তো তার জন্য আমাদের কাছে যেহেতু অপশন আছে, ফার্স্টেই আমি ধরো লিখলাম অনলাইন এডিটর, ঠিক আছে, HTML অনলাইন এডিটর আছে, আমরা কি করি। তো আমাদের HTML অনলাইন এডিটরে অনেকগুলো আছে। তো আমরা প্রোগ্রামে যেটা ইউজ করবো, ধরো যে নিউ HTML ফাইল লিখলাম, ফর্ম লিখছি, ফর্ম লিখে এরকম আমাদের ফাইল তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখানে HTML জায়গায় আমরা ফর্ম HTML দিলাম, এখানে আমরা লিখি। এরপরে আমরা যাচ্ছি ChatGPT কাছে, আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো যে তোমরা তোমাদের আমি বারবার একটা জিনিস শিখেছি, HTML এর মতো জিনিসগুলো তুমি যদি খুব সহজে শিখতে চাও অবশ্যই ChatGPT ইউজ করো, ঠিক আছে, নাই বুঝতে পারো, ঠিক আছে। তাই সবার আগে একটু HTML উইদাউট CSS জাস্ট মোটামুটি বোঝানোর জন্য লিখলাম, এই CSS বলতে জাস্ট HTML কোডটা আমাকে এরকম দিবা, যে একটা আমার যাতে এগুলো আমি তৈরি করতে পারি, ঠিক আছে, ওকে। আমি জাস্ট এখান থেকে ধরো কপি করছি, কি করছি, ধরো যে কোডটা কপি করলাম, কপি করতে অনলাইন HTML এডিটর। আচ্ছা এটা ডার্ক থিম কেমনে করে, থিম ডার্ক এই এখন ডার্ক থিমটা মোটামুটি বুঝা যাবে, ওকে। তো আমি জাস্ট এখানে এনে পেস্ট করলাম, ঠিক আছে, এই আচ্ছা এটা ডার্ক থিম কেমনে করে, থিম ডার্ক এখন ডার্ক থিমটা মোটামুটি বুঝা যাবে, ওকে। তো আমি জাস্ট এখানে এনে পেস্ট করলাম, ঠিক আছে। পেস্ট করার সাথে সাথে এটা স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম এটা তৈরি হয়েছে। এটা যদি আমি একটু জুম করি, দেখছো স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। এখন যদি ফুল নেমের এখানে দিই, এখানে তুমি তোমার নাম লিখতে পারবে, ধরো যে আকাশ, ঠিক আছে, আকাশ। তারপর এখানে ইমেল, আর ইমেলের সাথে সাথে তুমি ইমেলের মতো দিতে পারবে, ঠিক আছে। এটা ইমেল ছাড়া অন্য কিছু দিতে পারবে, ধরো যে রুমান, ঠিক আছে, রুমান.com লিখলাম, ঠিক আছে, রুমান.com লিখলাম, বা রুমান@something.com, ধরো gmail.com, ঠিক আছে। তারপর আমরা একটু পাসওয়ার্ড দেখো, পাসওয়ার্ড যখন লিখতে যাবো তখন দেখো পাসওয়ার্ডের মতো জিনিস চলে আসে, ঠিক আছে, পাসওয়ার্ডের মতো জিনিস চলে আসে। এইভাবে করে আমরা যে কোনো জিনিস যে কোনো সময় ইউজ করতে পারি। এবার জেন্ডার দেখো, মেল অথবা ফিমেল, ঠিক আছে, মেল অথবা ফিমেল। আবার মনে করো ম্যাথ, ইংলিশ, আমি সাবজেক্ট কোনটা চুজ করতে পারি। কান্ট্রি দেখো, কান্ট্রি এখানে অনেকগুলো আছে, আমরা এখান থেকে চুজ করে নিতে পারি। অ্যাড্রেস বারে আমরা অ্যাড্রেস লিখতে পারি, এবং লাস্টে যে এখানে সাবমিট বাটনে সাবমিট করতে পারি, ঠিক আছে। এই হলো তোমার মোটামুটি বিষয়টা। তো এইভাবে করে আসলে ফর্মের কাজগুলো হয়, ঠিক আছে, ফর্মের কাজগুলো এভাবে করা। এটা তোমার পরীক্ষা হলে তোমার আসবে না, বাট তুমি ইউজ করতে পারো আর কি চাইলে, ঠিক আছে। তো এভাবে করে আবার যদি আমরা একটু রিফ্রেশ দিয়ে দিই, রিলোডে আমরা নতুন একটা ফাইল নিই। তো এই যে আমাদের মোটামুটি এই যে একটা ফর্ম তৈরি হয়ে গেছে, ঠিক আছে, ফর্ম তৈরি হয়ে গেছে। এখানে আমরা মোটামুটি ফর্মের বাকি কাজগুলো করতে পারি। এখন আমরা একটু দেখি যে ফর্মের কাজটা আসলে যে করলাম এটা আসলে কতটুকু কাজে দিচ্ছে, ঠিক আছে। তুমি অন্য কিছুর সাথে অ্যালাইন করো, সাবমিট করে কোথায় পাঠাবো, ওটা কোডে লিখে দিতে হবে। নরমালি ধরো যে আমরা HTML এর এটা লিখছি, দেন HTML হেড দিয়ে লিখছি, হেডে আমরা জাস্ট টাইটেল দিছি সিম্পল ফর্ম। আমরা বডি পার্টে গেছি লিখছি কি স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। দেখো এখানে উপরে এই যে মনে করো আমাদের এই যে হেডিংটা চলে আসে, ঠিক আছে, হেডিংটা আমরা এখানে যা লিখতে পারি, স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। তারপর আসলে ফর্ম, এই যে এখান থেকে ফর্মের জিনিসটা শুরু, ফর্ম অ্যাকশন মেথড পোস্ট, তার মানে পোস্ট করতে হবে, পোস্ট মেথডে আমাদের যাইতেছে। তারপরে আমরা এটা লাগবে না, তারপরে লেভেল দিছি ফুল নেম, ঠিক আছে, ফুল নেম। এই কারণে এখানে প্রথমে ফুল নেম আসছে, লেভেলটা আগে দিতে হয়, ঠিক আছে। আমরা লেভেল দিলাম ফুল নেম, তারপরে একটা ব্রেক দিলাম, তারপরে আমরা ইনপুট টাইপ দিলাম। এখন ইনপুট টাইপটা ইম্পর্টেন্ট, আমরা বারবার ইনপুট দিয়ে লিখব, বারবার কি করবো ভাইয়া, ইনপুট দিয়ে লিখবো। ইনপুট টাইপ কি টেক্সট, নেম কি ফুল নেম, ঠিক আছে, নেম হলো ফুল নেম। এই নামটা আসলে পরবর্তীতে কাজে লাগবে, আমরা এইটাই রেফার করবো অন্য জায়গায়, ঠিক আছে, আমরা পরে দেখতে দেখতে। তো দেখো টাইপটা কি টেক্সট, এই দেখো টাইপ টেক্সট, এখানে এখানে টেক্সট বসাতে পারো, ফুল নেমের এখানে কি বসাতে পারো, টেক্সট দিতে পারো। আচ্ছা এরপরে যদি নিচের দিকে যাই, এরপরে লেভেল কি ইমেল, ইমেলের আবার ইনপুট টাইপ কেমন, ইমেল বসাবো। এখানে কিন্তু আগে তার ইনপুট টাইপ ছিল টেক্সট, আর এটার ইনপুট টাইপ কি, এটার ইনপুট টাইপ হলো ইমেল। এই কারণে এখানে তুমি ইমেলের ডেটাটা বসাতে পারবা।
বুঝতে পারছো? এখানে তুমি ইমেইলের ডেটাগুলা বসাইতে পারবা। আবার ধরো যে পাসওয়ার্ড যখন হয়েছে, পাসওয়ার্ডের টাইপ কিন্তু পাসওয়ার্ড লিখছে, পাসওয়ার্ডের টাইপ পাসওয়ার্ড লিখছে। এই কারণে দেখো আমরা যখন পাসওয়ার্ডের এখানে আসি, কোনো কিছু লিখলে এই দেখো পাসওয়ার্ড যখন গোপন রাখতে হয় না, এখন গোপন গোপন আকারে আছে। বা আমি যদি কোনো কারণে ধরো যে ইনপুট টাইপ পাসওয়ার্ডের জায়গায় যদি আমি ধরো যে টেক্সট লিখে দিই, ধরো যে টেক্সট, ধরো যে টেক্সট লিখলাম, এখন ধরো যে তুমি ডেভেলপার টেক্সট দিয়ে রাখছো, এখন যদি তুমি পাসওয়ার্ডে লিখো, ধরো যে সামথিং তুমি লিখো, এখন ঝামেলা না। এখন কি তোমার ভালো ডেভেলপার বলবে যে বলবে যে পাসওয়ার্ড লিখার সাথে ওপেন করে শো করতেছে, শো করলে এটা আসলে মানে ভালো ফর্ম হয়। তুমি ফেসবুকে লগইন করতে গেছো, তখন যদি এরকম শো করে দেয় সবার সামনে, তাহলে ঝামেলা না। ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে নতুন লাইনে যাওয়া উচিত, সরি মানে ব্রেক দিয়ে নতুন লাইনে যাওয়া উচিত, বিআর দ্বারা ব্রেক উচিত, নতুন লাইনে যাওয়ার জন্য ব্রেক ইউজ করতে হয়। এটা হলো এমটি ট্যাগ, এটা কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। ঠিক আছে, এটা কিন্তু প্রথম দিকে পড়াইছিলাম। তো দেখো পাসওয়ার্ড জাস্ট এখানে তুলছি, বুঝতে পারছো জিনিসটা? সবার কি মাথায় ঢুকছে একদম? মানে টাইপে এই যে দেখো জেন্ডারের টাইপ কি রেডিও, জেন্ডার টাইপ কি রেডিও, তার মানে হলো এখান থেকে তুমি এই যে এগুলো করতে পারবা। দেখো রেডিও টাইপ দিছে দেখে তুমি যে রেডিওর মতো অপশন সিলেক্ট করতে পারবা। ঠিক আছে, রেডিওর মতো অপশনগুলো সিলেক্ট করতে হবে, চাইলেই সিলেক্ট করা যাবে। এই যে টুস 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 সিলেক্ট করা যাবে, বুঝতে পারছি? এরপরে ইনপুট টাইপে যে রেডিও দিছে, আবার দেখো চেক বক্স যদি দাও, চেক বক্স যদি টাইপ দাও, তাহলে যেরকম চেক বক্স মানে টিক টিক চিহ্ন কোনটা কোনটা দিলাম, রেডিও দিলে জাস্ট যে কোনো একটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি? এগুলো সব নিজে নিজে ট্রাই করে দেখবা। আর যে কোনো জিনিস না বুঝলেই চ্যাটজিপিটির কাছে যাবা, চ্যাটজিপিটির কাছে যে বলবা যে আমাকে এটা কোডটা বুঝাই দাও, তাহলে তোমার প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বুঝাই দেবে। যদি এগুলো যেমন আবার দেখো সিলেক্ট নেম, আর কি যদি সিলেক্ট অপশনে দাও, তাহলে সিলেক্ট করতে গেলে এরকম তোমার একটা বক্স বক্স জিনিস আছে। ঠিক আছে, এই যে করার পরে এই যে কয়েকটা অপশন আছে, তুমি চাইলে এরকম সিলেক্ট দিয়ে কয়েকটা অপশনের বিষয় দিতে পারো। ঠিক আছে, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, ইউএসএ, তুমি আরেকটা কান্ট্রি অ্যাড করতে পারো, টেক্সট এরিয়া দিতে পারো, অ্যাড্রেস দিতে পারো, লাস্টে সাবমিট বাটনে দিতে পারো, এবং এইটাই পরবর্তীতে অন্য জায়গায় অ্যাড করে দিতে পারো। ঠিক আছে, তো ফর্মের বিষয়টা খুব কম আসে, মানে আসার সম্ভাবনা কম, জাস্ট একটু দেখে নিও। ঠিক আছে, বাসার যে নাম্বার দিতে দিতে পারো, বাসার যে কোনো দিতে পারো। তো এই হলো মোটামুটি আর কি ফর্মের বিষয়গুলো, বুঝতে পারছি? ভাই এটা বুঝতে পারছি। পরীক্ষার খাতায় কিভাবে লিখবো? পরীক্ষার খাতায় নরমালি এইচটিএমএল দিয়ে মানে মোটামুটি তুমি তোমার মতো লিখে দিবা। ঠিক আছে, ওই যে আমি গত ক্লাসে শিখাইছিলাম না, গত ক্লাসে কিন্তু বলে দিয়েছিলাম যে এইচটিএমএল দিয়ে শুরু করবা, মাঝখানে বডি লিখবা, হেডের বিষয়, যেমন এখানে হেডের বিষয়টা সাধারণত লেখার দরকার পড়ে না। পরীক্ষা হলে তুমি এটা জাস্ট এইচটিএমএল এর পরে বডি পার্টে চলে যাবে, বুঝতে পারছি? তো এই হলো মোটামুটি একটা আশা ফর্মেট, বুঝতে পারছি? এই হলো ফর্মের বিষয়গুলো ছিল। ঠিক আছে, ওকে। তো আমরা এখন করবো হলো ওয়েব ডিজাইন ও পাবলিশিং। ঠিক আছে, একটি ভালো ওয়েবসাইট তৈরির পূর্ণাঙ্গ নির্দেশিকা, মানে একটা ভালো ওয়েবসাইট আসলে কিভাবে তৈরি করা যায়, ঠিক আছে, সেটা হলো দরকার। একজন হচ্ছে H2 বুঝিয়ে দেয়। H2 কি? H2 হলো হেডিং এর জন্য ব্যবহৃত হয় না, হেডিং। ঠিক আছে, বিভিন্ন হেডিং আছে, তুমি H1 থেকে H2, H3, H4, H5, H6 এরকম অনেকগুলা হেডিং ইউজ করতে হবে। H1 সবথেকে বড়, H1 সবথেকে বড় মানে বিরাট বড় আকারে লেখাটাকে দেখায়। H6 আস্তে আস্তে ছোট, মানে আস্তে আস্তে ছোট হতে থাকে। তো তুমি তোমার মতো ইউজ করতে পারো। ওকে, দিকে আগাই। আচ্ছা, এখন দেখো ফার্স্ট কি বলতেছে সাবওয়ে ম্যাপ। আচ্ছা, ম্যাপটা বুঝে আমরা প্রথমে যখন একটা ওয়েবসাইট ডিজাইন করবো, আমাদের ফার্স্টে ধাপ হলো পরিকল্পনা ও ডিজাইন। ঠিক আছে, আমরা একটা ওয়েবসাইট যদি বানাতে চাই, ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদের একটা পরিকল্পনা বা প্ল্যানিং করতে হবে। প্ল্যানিং ছাড়া সম্ভব না। যেমন ধরো তুমি কোনো ব্যাংক ডাকাতি করতে যাও, তুমি তো করবা না, ঠিক আছে, যারা করে মুভিতে কি করে আগে একটা পরিকল্পনা ডিজাইন করে না, তো এরকম একটা পরিকল্পনা ডিজাইন করতে হবে। এরপরে যখন পরিকল্পনা মোটামুটি শেষ, তারপরে ডেভেলপমেন্টের দিকে যেতে, মানে যে কোড করা, HTML এর যে কোডগুলো আমরা করি বা HTML যে যখন পাবলিশ করে যেমন হোস্টিং মানে আমি তুমি একটা ইউজ করতে হবে, ওটাকে পাবলিশ করে যেমন ছোট হতে থাকে, তো তুমি তোমার মতো ইউজ করতে পারো। ওকে, দেখো ফার্স্টের ধাপ হলো ডিজাইন করতে হবে, ডেভেলপমেন্টের দিকে যেতে, মানে কোড করা, HTML এর যে কোডগুলো আমরা কাজ শুরু করে দেব। যখন এই কাজ শেষ, যেটা মোটামুটি কাজ হয়ে গেছে, তারপর হলো টেস্টিং ও ডিবাগিং করতে হবে। টেস্টিং মানে কি? তুমি যে ওয়েবসাইটটা বানাইছো সেই ওয়েবসাইটটা আদৌ ঠিকঠাক আছে কিনা, না জোড়া তালি লাগায় বানাইছো, তার জন্য টেস্টিং করতে হয়। কি করতে হয়? টেস্টিং। টেস্টিং করলে আসলে বোঝা যায় না এই ওয়েবসাইটে কোনো ঝামেলা আছে কিনা, সমস্যা আছে কিনা। সমস্যা থাকলে তারপর কি করতে হবে? ফিক্স করতে হবে সমস্যাগুলো, তাই না? ওই কাজটাকে তখন ডিবাগিং বলা হয়, ওই কাজটাকে ডিবাগিং বলা হয়। এরপরে রয়েছে পাবলিশিং ও হোস্টিং। যখন তোমার এই কাজটাও বা এই ধাপটাও শেষ হয়ে যাবে, তখন তোমার টার্গেট হলো পাবলিশ করে দাও, মানে এখন ওয়েবসাইটটা লাইভ হয়ে যাবে, মানে তুমি এখন ওয়েবসাইট ইউজ করতে পারো, ওটাকে পাবলিশ করে দিচ্ছি। এবং হোস্টিং, হোস্টিং মানে কোনো একটা কম্পিউটারে তোমার রাখতে হবে, তোমার কম্পিউটারে তো দেখে আর কি ইউজ করতে পারবে না, তাই দূরে সার্ভারে তুমি রেখে দেবো, সার্ভারে রেখে সেখান থেকে চালাবা। এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি হোস্টিং। বুঝতে পারছো জিনিসটা? একবার একটু ধাপগুলো ভিতরে তুমি নিজেই বুঝতে পারবে। এরপরে রয়েছে ব্যবহারকারীর অভিজ্ঞতায় প্রধান। একটি ভালো ওয়েবসাইট তৈরির প্রথম ধাপ হলো ডিজাইন। অলরেডি এটা নিয়ে আলোচনা করছি যে একটা ভালো ওয়েবসাইট তৈরির প্রথম ধাপটাই হলো ডিজাইন, মানে ভালো ডিজাইন করতে হবে। ভালো ডিজাইন না হলে কি আসলে ওয়েবসাইটে যাবে না, ভালো লাগবে। এই ধাপে তিনটি মূল বিষয় নিশ্চিত করা হয়। কয়টা মূল বিষয় নিশ্চিত করা হয়? তিনটা মূল বিষয় নিশ্চিত করা হয়। ঠিক আছে, মানে ডিজাইনিং এর মধ্যে প্রথমটা হলো দৃষ্টিনন্দন ডিজাইন, মানে একটু সুন্দর করা, মেকআপ করা, দেখতে ভালো লাগে। ঠিক আছে, তো দেখতে কি করা যায়? ভালো লাগে, ওয়েবসাইটকে দেখতে সুন্দর, আকর্ষণীয় হতে হবে।
তারপর কি ব্যবহার করতে পারে সেরকম বানাইতে হবে। মানে এখন তোমার ওয়েবসাইট অনেক সুন্দর বানাইছো, ফার্স্টের ধাপটা তুমি সুন্দর বলছো, ওয়াও কি সুন্দর ওয়েবসাইটটা। কিন্তু ওয়েবসাইট দরকারি বা ইউজার যারা আছে সবাইকেই যাতে খুব সহজে সাইটটি ব্যবহার করতে পারে, মানে তোমার ওয়েবসাইটটি সেরকম ব্যবস্থা তোমার রাখতে হবে। ফিচারের প্রাপ্যতা, মানে তুমি যে ফিচারগুলো দিবে, যেমন প্রয়োজনীয় ফিচারগুলো যেন সহজেই খুঁজে পাওয়া যায় এমন ভাবে সাজাও। এখন তুমি এমন একটা জগৎ তুমি বানায় রাখছো, এখন ধরো যে তুমি ই কমার্সের একটা ওয়েবসাইট বানাইছো, এখন ধরো যে কেউ কলা, ঠিক আছে, কলার অর্ডার করবে, ঠিক আছে, কলা কোথায় অর্ডার করবে, বা ধরো যে বই অর্ডার করবে, সাবান অর্ডার করবে, কোথায় করবে তারা বুঝতেছে না, লাভ আছে। এই কারণে দেখবা সবগুলো ই কমার্সের সাইটের উপরেই সার্চ বাটন থাকে বা সার্চ অপশন থাকে, যাতে দ্রুত সার্চ করতে পারে। এখন তুমি সবার নিচে যে সার্চ অপশন দিচ্ছ, তখন বলবে যে এই ওয়েবসাইটটা যে ডিজাইন করছে সে একটা আহাম্মক, বুঝতে পারছো? এখন তুমি কি আহাম্মক হতে চাও? হতে দেবে না। তাই এরকম ফিচারগুলো ভালো মতো যাতে সবাই খুঁজে পায় এমন ভাবে ডিজাইন করতে হবে, বুঝতে পারছো? এরপরে রয়েছে কেস স্টাডি, একটি প্রশ্ন উত্তর ওয়েবসাইট। কোড লেখার আগে ফিচার নির্ধারণ করা জরুরি, ঠিক আছে? এখন কোড লেখার আগে তোমার ফিচারগুলো নির্ধারণ করা জরুরি, মানে তুমি আসলে কি কি ফিচার দিতে চাও এটা তোমার আগেই সেট করতে হবে। এখন তুমি যদি আগেই সেট না করো তাহলে আসলে সমস্যা, বুঝতে পারছো? তাহলে কি সমস্যা, মানে তুমি আসলে জানোই না তুমি আসলে কি রাখবা, কি দিবা। এই কারণে আগেই মনে করো সেট করা উচিত তোমার যে তুমি কি কি ফিচার দিতে চাও, ঠিক আছে? উদাহরণস্বরূপ একটি প্রশ্ন উত্তর সাইটে যা যা থাকতে হবে, তো তুমি এখন একটা মনে করো যে নোট ডাউন করতে পারো। প্রথমে দেখবা রেজিস্ট্রেশন ও লগইন সুবিধা আছে কিনা, যদি দেখো যে ওকে তাহলে এরকম একটা টিক চিহ্ন দিবা। রেজিস্ট্রেশন করা যাবে লগইন সুবিধা, যেমন ফেসবুকে যারা নতুন মানে মানে নতুন আসে ফেসবুকে, যাদের নেট সুবিধা আছে কিনা, মানে লগইন করতে পারে কিনা। প্রশ্ন পোস্ট করা এবং উত্তর দেওয়া, মানে তুমি যদি কিছু না বুঝে বা তোমার যদি কোনো ফিডব্যাক থাকে সেটা প্রশ্ন তুমি পোস্ট করতে পারবে কিনা, এবং উত্তর দেওয়া আসলে কোনো সুযোগ আছে এটা করা বেটার। বা তোমার ওয়েবসাইটে যে এরকম থাকতে হবে এমন না, বাট এরকম একটা জেনারেল কয়েকটা জিনিস এখানে আলোচনা করা হয়েছে। সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর বা বেস্ট অ্যান্সার, তারপরে ভোট দেওয়ার ব্যবস্থা, ভালো প্রশ্ন উত্তরের জন্য পয়েন্ট, একটা জিনিস লাগতে পারে, ঠিক আছে? তোমার ওয়েবসাইটে অন্যান্য জিনিস লাগতে পারে, সেই জিনিসগুলা তুমি আগে নোট ডাউন করবা যে আমার ওয়েবসাইটে কি কি ফিচার আমি দিতে চাই। যেমন আমার ওয়েবসাইটে থাকবে আসার সাথে সাথে একটা গেম শুরু হয়ে যাবে, মানে ও আসলে যা কাজ করুক পরে ঢুকার সাথে সাথে একটা গেম শুরু হয়ে যাবে। ধরো যে একটা রেসিং গেম, আগে গেমটা খেলবে তারপরে আমার ওয়েবসাইটে ঢুকবে। ও তখন বলবে ও মাই গড, এমন ওয়েবসাইটের জীবনও দেখিনি, মানে ঢোকার সাথে সাথে একটা গেম শুরু হয়েছে। ও তখন বলবে যে না, এই ওয়েবসাইটে মাঝে মাঝে যেতে হবে, আমার ওয়েবসাইটের ট্রাফিক সংখ্যা বেড়ে যাবে। দেখছ, জাস্ট একটা সিম্পল আইডিয়া যে আমার ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে একটা গেম শুরু হয়ে যাবে, গেম শেষ হয়ে যাবে, দেন আমি বাকি কাজ দেখাবো। তো তোমার ওয়েবসাইটে কি কি থাকবে এরকম তুমি নোট ডাউন করবা, তারপর চেক করবা যে এগুলো ঠিক আছে কিনা। এরপর আসতেছে ব্লু প্রিন্ট বা ওয়্যার ফ্রেম। আচ্ছা, ব্লু প্রিন্ট জিনিসটা অনেকেই নাম শুনছো মনে হয় এর আগে, আমাকে একটু বুঝাই বলতে পারবা যে ব্লু প্রিন্ট কি নকশা? সে লিস্ট হয়ে গেছে ডিজাইন, সাউন্ডের কি হয়েছে, তোমার মোবাইলের সাউন্ডটা বাড়াও, মুশকিল বুঝাবো। কোনো বিল্ডিং তৈরি করতে প্রথমে যে ম্যাপটি ব্যবহার করা হয় তাকে ব্লু প্রিন্ট, কিন্তু ওর ব্লু প্রিন্টে আসলে ফুল প্রিন্ট বানিয়ে ফেলেছে। পুরো ঘরের একটা বড় নকশা থাকে, ওইটাকে ব্লু প্রিন্ট। বুঝতে পেরেছি, ম্যাক্সিমাম ভুল অ্যান্সার দিচ্ছি। আমরা আসলে কি করতে চাই তার একটা ডিজাইন, ঠিক আছে? ম্যানুয়াল কাগজ কলমে যদি তুমি চিন্তা করো তাহলে তোমার এরকম ডিজাইনটা এরকম হবে। তুমি একটা বাড়ি বানাইতে চাচ্ছ অথবা তুমি একটা ওয়েবসাইট বানাচ্ছ, যেহেতু আমরা ওয়েবসাইট নিয়ে আলোচনা করতেছি, ওয়েবসাইটে তুমি এরকম দেখাইতে পারো যে খাতা কাগজে নর্মাল একটা কাগজে লিখছো, প্রথমে এরকম থাকবে, এরকম এরকম বাটন থাকবে, এখানে এই যে ড্যাশবোর্ড থাকবে, বিভিন্ন জিনিস তুমি আগে কাগজ কলম দিয়ে করছো, কিন্তু তোমার মনে হচ্ছে না আমি স্মার্ট, কিন্তু স্মার্ট তুমি ডিজিটাল ওয়েতে করছো। তো ডিজিটাল ওয়েতে করতে গেলে অ্যাডোবি ইলাস্ট্রেটর বা গিম্প দিয়ে এরকম ডিজাইন করা যায়। তো তুমি ডিজাইন করে দেখাইছো, দেন তুমি ভাবছো যে আমি এই ডিজাইনটাই ওয়েবসাইট বানাবো। তো তোমার সামনে একটা কিন্তু ব্লু প্রিন্ট হয়ে গেছে, মানে ম্যাপ, ঠিক আছে? মেইন জিনিস করার আগে একটা ম্যাপ তৈরি হয়ে গেছে, কি বানাবো কিছু ম্যাপটা দেখে বাকি কাজগুলো করতেছো। তো অনেকে যেটা বলছে কোনো কিছু তৈরি করার পরিকল্পনা, যে ডিজাইন আকারে যেটা থাকে সেটাই মোটামুটি তুমি বলতে পারো আর কি। খসড়া, একদম খুব সুন্দর কথা বলছে, খসড়া জিনিসটা। এরপরে হচ্ছে ওয়েব পেজ ডিজাইনিং। ওয়েব ডিজাইনিং এর মূল কাজ হচ্ছে একটি টেমপ্লেট তৈরি করা, ঠিক আছে? তো ওয়েব ডিজাইনিং এর একটা মূল কাজ হচ্ছে কি টেমপ্লেট তৈরি করা, মানে একটা স্যাম্পলের মতো, ঠিক আছে? তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো ওয়েবসাইটটি ব্যবহারকারীদের কাছে ওয়েবসাইটটি দৃষ্টিনন্দন লাগছে কিনা, এবং ওয়েবসাইটের বিভিন্ন বিষয় ব্যবহারকারীরা খুঁজে পাচ্ছে কিনা এবং ব্যবহার করতে পারছে কিনা। এখান থেকে প্রতিটি ওয়েবসাইটের জন্য একটি লেআউট ডিজাইন করতে হয়, ঠিক আছে? একটা লেআউট ডিজাইন করতে হয় প্রতিটা ওয়েবসাইটের জন্য, ঠিক আছে? একটা লেআউট ডিজাইন করতে হয়। স্যাম্পল লেআউট বলতে বোঝানো হচ্ছে পেজের কোন স্থানে কি দেখানো হবে। প্রাথমিকভাবে কাগজে কলমে করা ডিজাইনকে বলা হয় ওয়্যারফ্রেম। এই যে লেআউটটা বলতেছে এটাই আসলে ব্লুপ্রিন্ট, ঠিক আছে? এই যে লেআউটটা বলতেছে সেটাই হলো কি ব্লুপ্রিন্ট, বুঝতে পারছি? এই লেআউটটাই হলো, আমরা যদি লিখে দিই এটাই সেই ব্লুপ্রিন্ট। ব্লুপ্রিন্ট একটা লেআউট তৈরি করতে হয় যে আমরা আসলে কোথায় কি ব্যবহার করবো, বুঝতে পারছি? কোথায় কি ব্যবহার করবো সেটা এখানে বলে দিতে হয়। এরপর রয়েছে HTML ও CSS ব্যবহার করে পেজগুলো তৈরি করাকে বলা হয় ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে? ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। এই কারণে দেখবা
অনেককে ফ্রন্ট এন্ড ডেভেলপার বলা হয়। ফ্রন্ট এন্ড ডেভেলপার বলা হয় কারণ HTML ও CSS ব্যবহার করে পেজগুলো তৈরি করাকে কি বলা হয়? ফ্রন্ট এন্ড ডেভেলপার। কারণ তোমার সামনে ওয়েবসাইটের যে অংশগুলো দেখো সেটাই মেইনলি নিয়ে যারা কাজ করে তাদেরকে ফ্রন্ট এন্ড ডেভেলপার বলে। ঠিক তোমার সামনে যারা কাজ করে মানে একটা ওয়েবসাইটের সামনে যারা দেখা যায়, একটা ওয়েবসাইটে যারা দেখা যায় তাদেরকে ফ্রন্ট এন্ড ডেভেলপার বলে। আবার একটি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে ওয়েবসাইট বিভিন্ন ফিচার ইমপ্লিমেন্টেশন ডাটাবেস সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপন করাকে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট বলে। ব্যাক এন্ড ডেভেলপমেন্ট মানে কি? সহজ করে একটা চিন্তা করো যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট হলো একটা গাড়ির ডিজাইন বা একটা গাড়ির মডেল। ঠিক আছে, গাড়ির মডেল। ঠিক আছে, এটা হলো গাড়ির মডেল বা গাড়ির বাইরের সবকিছু। ওয়াও, সেই জানালা, সেই চাকা, সবকিছু দারুণ, দেখতে সুন্দর লাগতেছে। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ওই জিনিসটা। ব্যাক এন্ড ডেভেলপমেন্টটাকে গাড়ির ইঞ্জিন, বুঝতে পারছো? গাড়ির ইঞ্জিন তুমি আপনি বের করে দেখান সাধারণত ভিতরে কাজ করে। আর এই ইঞ্জিন ছাড়া কি ওয়েবসাইটটা মানে গাড়িটা চলবে? চলবে না। তেমনি ব্যাক এন্ডের কাজ ভালো না হলে ওয়েবসাইটটা সুন্দর হবে না। যেমন ফেসবুকে তুমি একটা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, অনেক কিছু করো। এগুলো কেন হয়? এই ব্যাক এন্ড ডেভেলপমেন্টের কাজ। শেয়ার করার অপশন আছে, কি করতেছে? কোনো কাজ হচ্ছে না। ক্লিক করতেছে, কাজ হচ্ছে না। কারণ কি? এই শেয়ার করার অপশন দিয়েছে হলো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, মানে শেয়ার বাটনটা আছে। শেয়ার বাটনটা যে কাজ করবে, সেই কাজ করার আসলে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। এই কারণে দেখলাম ফ্রন্ট এন্ড ডেভেলপারের থেকে ব্যাক এন্ড ডেভেলপারের বেতন বা স্যালারি বেশি, কারণ এটা হলো মেইন ইঞ্জিনের কাজ। ঠিক আছে, আচ্ছা। তবে এখন তুমি যদি মনে করো যে না ভাইয়া আমি এই কাজটাও পারবো, এই কাজটাও পারবো, তাদেরকে একটা খুব সুন্দর নামে ডাকা হয়। যেসব ডেভেলপার ফ্রন্ট এন্ড ও ব্যাক এন্ড উভয় কাজ করে, ফ্রন্ট ও ব্যাক এন্ড উভয় কাজ করে, তাদেরকে সাধারণত ফুল স্ট্যাক ডেভেলপার বলা হয়। তার মানে ফুল স্ট্যাক ডেভেলপার কাদের বলা হয়? যারা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইটার কাজই করতে পারে। তার মানে এগুলো ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড দুইটারই কাজ পারে। ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইটারই কাজ পারে, এই কারণে এদেরকে ফুল স্ট্যাক ডেভেলপার বলা হয়। ফুল স্ট্যাক ডেভেলপারের কাজ এটা, বুঝতে পারছেন? এই হলো মোটামুটি, তাকে যদি আমি বলি তাহলে এই কথা না। তো ওয়েব পেজ ডিজাইনিং জিনিসটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। কোনটা? সাধারণত HTML ও CSS ব্যবহার করে পেজগুলো তৈরি করা হয়। সাধারণত HTML ও CSS ব্যবহার করে পেজগুলো তৈরি করা হয়, মানে ওয়েব পেজ আর কি। পেজগুলো তৈরি আমরা লেআউট বা ব্লুপ্রিন্ট বা ওয়ারফ্রেম ডেভেলপমেন্ট। ডিজাইনে তৈরি করা লেআউট বা ব্লুপ্রিন্ট বা ওয়ারফ্রেমকে কোডে রূপান্তর করার প্রক্রিয়াকে আমরা বলতেছি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। তার মানে ডিজাইনে তৈরি করা, আমরা ডিজাইন যখন করতেছিলাম তখন ওই ডিজাইন করার সময় আমরা একটা লেআউট বা ব্লুপ্রিন্ট তৈরি করছি। সেই লেআউট বা ব্লুপ্রিন্ট বা ওয়ারফ্রেমকে কোডে যখন রূপান্তর করবো সেই প্রক্রিয়াটাই হলো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, কোডে রূপান্তর করা এখন মেইন কাজ, ডিজাইনিং পার্ট থেকে এখন মেইন কাজে দিকে। এখন এটার জন্য মেইন ভাষা কোনটা? সাধারণত HTML ও CSS ব্যবহার করে পেজগুলো তৈরি করা হয়। সাধারণত HTML ও CSS ব্যবহার করে পেজগুলো তৈরি করা হয়, মানে ওয়েব পেজ আর কি। কাজটা হলো ব্যবহারকারী সরাসরি যা দেখেন, মানে একটা ওয়েবসাইটে সরাসরি তুমি যা দেখো এবং যার সাথে ইন্টারেক্ট করেন তা তৈরি করা। তার মানে ফ্রন্ট এন্ড ডেভেলপার যারা আছে তাদের মেইন কাজটাই হলো তুমি আসলে একটা ওয়েবসাইটে যা দেখো তা তৈরি করা, ডিজাইনিংটা তৈরি করা, মানে খুব সুন্দর করে দেখা। ঠিক আছে, তুমি খুব সুন্দর একটা ওয়েবসাইট দেখো, এটা আসলে যেটা করে সেটা হলো ফ্রন্ট এন্ড ডেভেলপার করে এবং তার সাথে ইন্টারেক্ট করে। এখন ইন্টারেক্ট করতেছে, ঠিক আছে, কাজ করবে কখন? মানে কাজ করবে কখন? যখন ব্যাক এন্ড ডেভেলপমেন্টটা ভালো হবে। এই কারণে ব্যাক এন্ড ডেভেলপমেন্টে ফুল স্ট্যাকের কথা বলা হয়েছে। যেমন তাহলে ব্যাক এন্ডের যেটা বুঝেছে যে তুমি ব্যাক এন্ডের কাজগুলো যদি খুব সুন্দরভাবে করো, ঠিক আছে, যেমন যে কোনো প্রোগ্রামিং ভাষা ফিচার ব্যবহার করে ফিচার ইমপ্লিমেন্ট করা। ঠিক আছে, ফিচার কি করা? ইমপ্লিমেন্ট করা। তার মানে এখন তুমি একটা কমেন্ট করতে চাও, সেই কমেন্টটা যাতে কাজ করে ঠিকঠাক ভাবে, সেইটাই হলো এই ব্যাক এন্ড ডেভেলপমেন্টের কাজ। ডেটাবেস সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপন করা। ঠিক আছে, ডেটাবেস সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপন করা। ঠিক আছে, ডেটাবেসের সাথে মানে ডেটাবেসে তোমার ডেটা যাবে আসবে, এই জিনিসটা হলো সংযোগ স্থাপন করা। ফুল স্ট্যাক ডেভেলপার কি? যিনি একই সাথে দুইটা কাজে পারদর্শী, ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড উভয় কাজই পারে, সে হলো ফুল স্ট্যাক ডেভেলপার। এখন একটা জিনিস তোমাকে বলি, মানে সুন্দর করে ধরো তুমি তোমার বাসার ওয়াশরুমে একটা কল লাগাইছো, পানির কল আছে না, কল লাগাইছো। এখন কল লাগানোর কাজটা ধরো যে ব্যাক থেকে ফুল মনে করো ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজ, পানির কল এটা কার কাজ? ফ্রন্ট এন্ড ডেভেলপারের। ওইখান থেকে পানি আসবে, মানে তুমি এখন মনে করো যে খালি মনে করো ঘুরাইতেছো, পানি আসছে না, কিন্তু তোমার সামনে কিন্তু যা দেখতেছো, তুমি কি দেখতেছো? তুমি দেখছো একটা সুন্দর পানি কল, তো পানি আসে। সেম জিনিসটাই ব্যাক এন্ড ডেভেলপারের কাজ হচ্ছে পানি আনা। ঠিক আছে, এইবার আশা করি বুঝতে পারছো ক্লিয়ার হয়েছে বিষয়টা? একটু আমাকে ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার। ঠিক আছে, ইন্টার সেই বুঝতে পারছি। যদি ঠিকঠাক থাকে দেন, যদি না করে দেখবো যে ওয়েবসাইট ভাবে সমাধান করে। ঠিক আছে, তোমাকে ডিভাইসগুলো ফিক্স করা। ঠিক আছে, সমস্যা ধরো ফিক্স করা এটা কাজ। ঠিক আছে, ফিক্স করা, বুঝতে পারছো? এটা হলো ডিবাগিং এর কাজ। ক্লিয়ার হয়েছে? তার মানে আমার পুরো সাইকেলে কি কি চলবে, কোড পরিবর্তন করা লাগতে পারে। পুরো কোড পরিবর্তন করার পর টেস্ট করে দেখবো যে ওয়েবসাইট ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে দেন, যদি না ঠিকঠাক থাকে তাহলে ডিবাগিং করবো। এরকম চালাতে যখন একটা মনের মতো একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাবে, দেন আমার কাজ শেষ। বুঝতে পারছি? তো ওয়েবসাইট পাবলিশিং আমরা করবো, তার আগে আমরা একটা ছোট ব্রেক নিই। এইটুকু যখন কাজ শুরু হয় এখন তার
ইন্টারনেটের সাথে যুক্ত থাকে এমন একটা কম্পিউটার রাখতে হয়। এর সাথে কম্পিউটারের একটি নির্দিষ্ট ঠিকানা থাকতে হয় যাকে আইপি অ্যাড্রেস বলে। প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস রয়েছে। আইপি অ্যাড্রেস ব্যবহার করে ব্যবহার করা গেলেও সহজে মনে রাখার জন্য ডোমেন নাম ব্যবহার করা হয়। যেমন বাংলাদেশ.গভর্নমেন্ট.বিডি, উইকিপিডিয়া.org ইত্যাদি হচ্ছে ডোমেন নাম। ঠিক আছে, যেমন google.com, অনেক কিছু দেখছি। তেমনি এগুলো হলো একটা ডোমেন নাম। তো তুমি যদি আইপি অ্যাড্রেস মনে রাখো, আইপি অ্যাড্রেস সাধারণত এখন নাম্বার থাকে। ধরো যে 1.101.77 কেন এরকম। তো এখন আইপি অ্যাড্রেস তো প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য মনে রাখা থাকে, তবে তাই আমরা ডোমেন নেমগুলো ডোমেন নেম মনে রাখলে চলে। ঠিক আছে, ডোমেন নেম মনে রাখলে। তো ওয়েবসাইট পাবলিশিং এর আগে কিছু শর্ত আছে। ঠিক আছে, শর্তগুলো কি? ব্যক্তিগত কম্পিউটার। আচ্ছা, ওয়েবসাইট পাবলিশ কিন্তু আমরা দুইভাবেই করতে পারি। তুমি তোমার নিজের কম্পিউটারেও ওয়েবসাইট পাবলিশ করতে পারো, এটাকে আমরা লোকাল হোস্ট বলি বা লোকাল হোস্টিং বলি। ঠিক আছে, তুমি তোমার কম্পিউটারেও একটা ওয়েবসাইট রাখতে পারো। ওয়েবসাইট রেখে তুমি তোমার বাকি বন্ধুদের বললা, আচ্ছা তোমরা সবাই আমার সাথে নেটওয়ার্কে যুক্ত হও। ঠিক আছে, ভালো কথা। এখন একটা জিনিস দেখো, ঝামেলা কোথায়? তোমার কম্পিউটার থেকে যদি তুমি ওয়েবসাইটটা পাবলিশ করো, ঠিক আছে, তোমার কম্পিউটার থেকে তুমি যদি করো, সেটা লোকাল হোস্ট। ঠিক আছে, এটা কি বলি মানে পাবলিশ করো। সমস্যার জায়গাটা কোথায়? সমস্যার জায়গা হলো ফার্স্টে, সেটা হলো যে সারাক্ষণ তোমার কম্পিউটার তো অন করে রাখো। তুমি সারাক্ষণ তোমার কম্পিউটার অন করে রাখো না, তার মানে সারাক্ষণ অন করে রাখা যায় না। সর্বদা কি ইন্টারনেটের সাথে যুক্ত থাকে তোমার কম্পিউটার, বা তুমি যার থেকে ইন্টারনেট নিচ্ছ সেও এই কানেক্টেড থাকে না। কোনো সময় ইন্টারনেট বন্ধ হয়ে যায়, তখন তো সমস্যা। তারপর গেছে তোমার কিন্তু পাবলিক আইপি অ্যাড্রেস দরকার। ঠিক আছে, অনেকগুলো ঝামেলা আছে। এই ঝামেলাটা আমরা লোকাল হোস্ট করে তুমি বেশি দিতে হবে। আমার ঝামেলা আছে যে ধরো এগুলো করে ফেলা, ইন্টারনেটের সাথে যুক্ত আছে, কিন্তু যখন তোমার এটা অনেক মানুষের কাছে পাঠাও, অনেক ট্রাফিক আসবে না, ইউজার মানে যারা ওয়েবসাইট অ্যাক্সেস করে তাদেরকে কি বলি আমরা? ট্রাফিক। ঠিক আছে, তাদের কি বলি? ট্রাফিক। অনেক ট্রাফিক আসলে তোমার এই যে ল্যাপটপ আছে ও আসলে ঘাটে যায়, সমস্যা। ঠিক আছে, এই কারণে লোকাল হোস্ট করে আমরা ওয়েবসাইট পাবলিশ করতে পারি না বা করি না। করা যায়, একেবারে যায় না, যায়, বাট এটা আসলে ফিজিবল না। এই কারণে আমরা যেটা করি, সার্ভারে আপলোড করি। এখন একটা সার্ভারের কাছে ধরো আমার নামে একটা সার্ভার আছে, কি রুমান, আমি আসলে সার্ভারের বিজনেস করি। এই করি সার্ভারের বিজনেস করি। সার্ভার কি? অনেক বড় কম্পিউটার, অনেক বড় কম্পিউটার, মেমোরি অনেক আছে, মানে অনেক জায়গা আছে। এখন তুমি আমার কাছে আসো, এসে বললাম ভাইয়া আমার একটা ওয়েবসাইট আছে, নাম কি? ulululu.com। ঠিক আছে, ulululu.com। এই ulululu.com এর কোনো ওয়েবসাইট তুমি বানিয়েছো, বলতে ভাইয়া আপনার এখানে আমার ওয়েবসাইটটা রাখবেন, একটু রাখেন, এবং 24 ঘন্টা সার্ভিস দিবেন, সপ্তাহে 7 দিন। ঠিক আছে, সপ্তাহে কি 7 দিন। তোমার কথা শুনে বলতে কোনো সমস্যা নেই, আমাকে টাকা দাও। বলে কোনো সমস্যা নেই, তুমি আমাকে হোস্টিং করার জন্য কিছু টাকা দিল, আমি খুশি। ঠিক আছে, তোমার ওয়েবসাইট আমি এখানে আপলোড করে রাখছি। এখন তোমাকে আমি একটা আইপি অ্যাড্রেস বা ওইসব জিনিস দিয়ে দিলাম, এখন তুমি এটা বাকিদের দিয়ে দেও, জোস হবে। ঠিক আছে, ভালো কথা। এবং সর্বদা ইন্টারনেটের সাথে যুক্ত হওয়ার ব্যবস্থা দিয়েছে, এবং যার একটা পাবলিক আইপি অ্যাড্রেস আছে। এখন সব ইউজাররা, যে আমি এই ইউটিউবের জায়গা দিয়েছিলাম বা এখানে ওয়েবসাইট আছে, তার মানে যখনই কোনো ইউজার রিকোয়েস্ট পাঠায়, রিকোয়েস্ট আসলে যেখানে রিকোয়েস্ট আসে, দেন ওইখান থেকে আবার রিপ্লাই দেয়। ঠিক আছে, রিকোয়েস্ট রিপ্লাই মতো চলতে থাকে। এই হলো সার্ভারের কাজ। ঠিক আছে, একই সার্ভারে একটা ওয়েবসাইট দেওয়া আছে। সার্ভার যত ভালো, তোমার ওয়েবসাইট তত দ্রুত লোড নিতে পারবে। কারণ সার্ভার মনে করো ঢিলা, ওই সার্ভারে তুমি লগ ইন করো, ও লোড হতেই থাকে। কারণ সার্ভার হলো ঢিলা সার্ভার, বুঝতে পারছো? এখানে ভালো সার্ভারে হোস্ট করতে হয় বা পাবলিশ করতে হয়। জিনিসটা কি বোঝা গেছে? হ্যাঁ, কি বলছি, ওকে, জিনিস বলি। তো যখন বড় বড় কোম্পানি আছে, প্রত্যেকটা কোম্পানির যেমন ফেসবুকের নিজের সার্ভার আছে, অন্য কোথাও যায় ওদের ওয়েবসাইট রাখে না। অন্য ওয়েবসাইট কেন? আমাদের নিজের সার্ভার, ওদের নিজের সার্ভার আছে। এরকম বড় বড় কোম্পানির নিজের সার্ভার আছে, বলে যে আমরা অন্য কোথায় কেন রাখবো, আমাদের নিজের সার্ভার রাখবো, নিজের কাছে রাখবো সব কিছু, তাহলে সেফ থাকবে। বড় বড় কোম্পানির নিজেরই সার্ভার আছে। এখন দেখো ওয়েব হোস্টিং, এখানে কি বলছে? চ্যালেঞ্জের কথা বলছে। বলছে যে ব্যক্তিগত কম্পিউটার 24 ঘন্টা চালু রাখা সম্ভব না, এবং সাধারণত পাবলিক আইপি থাকে না। ব্যক্তিগত কম্পিউটার সবসময় প্রাইভেট আইপি অ্যালোট করে। ঠিক আছে, প্রাইভেট আইপি অ্যালোট করে বা প্রাইভেট আইপি দেয় সাধারণত। সমাধান কি? বিভিন্ন প্রতিষ্ঠান ওয়েব হোস্টিং সেবা প্রদান করে। যেমন বলছিলাম যে আমি আমার নিজের একটা ওয়েব হোস্টিং এর একটা বিজনেস আছে, যেখানে তুমি টাকার বিনিময়ে হোস্ট করতে পারবে। যেমন টাকা দিবা, আমি তোমার ওয়েবসাইটে দেখতে পাবো যে ওয়েব হোস্টিং সেবা প্রদান করে। তাদের সার্ভারে ওয়েব আপলোড করার পদ্ধতি হলো ওয়েব হোস্টিং। এটা সুন্দর কথা। তাদের সার্ভারে ওয়েবসাইট আপলোড করার পদ্ধতি হলো হোস্টিং। ঠিক আছে, এটা হলো কি? হোস্টিং। আচ্ছা, ওয়েবসাইটটি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ব্রাউজ করা যায়, যে কোনো প্রান্ত থেকে ব্রাউজ করা যায়। ঠিক আছে, যে কোনো প্রান্ত থেকে ব্রাউজ করা যায়। বুঝতে পারছি? এটা মাথায় রাখতে হবে, যে কোনো প্রান্ত থেকে ব্রাউজ করা যায়। এখন আমরা একটা যা দেখি বিভিন্ন ওয়েবসাইটে যেমন যেতে পারে না। এখন দেখো প্রথম যে আমরা ধরো আমরা বিবিসির ওয়েবসাইটে গেলাম, বিবিসি ওয়েবসাইট আসো, ধরো বিবিসি ওয়েবসাইটে ঢুকলাম। এখন ধরো এই যে বিবিসি ওয়েবসাইট, বিভিন্ন বিবিসি নিউজ দেখায়, তাই না? বিবিসি নিউজ। এখন আমরা যদি উপরের দিকে যাই, এই দেখো, এই যে হলো আমাদের ফুল অ্যাড্রেস, তাই না? এই হলো আমাদের ফুল অ্যাড্রেস, www.bbc.com। ঠিক আছে, তাই আমার ডোমেন অ্যাড্রেসটা দেওয়া আছে। তো এই ডোমেন অ্যাড্রেস লিখে আমাদের কিন্তু খুব সহজে চলে আসে, এটা আমরা খুব সহজে জানি। এটা যদি আমরা সুন্দর করে বলি, সেটা হলো যে bbc.com এর ওয়েব অ্যাড্রেস জানা যায় কিনা, তাহলে আইপি অ্যাড্রেস।
আচ্ছা bbc.com এর বিবিসি আইপি অ্যাড্রেস এন্ড নেমস। আচ্ছা এটা এখন অফ করে রাখছে। দিছে এই দেখ। আচ্ছা তো আচ্ছা দিছে এই দেখ। আচ্ছা ডোমেন নেমটাও বলে দিছে যেটা কোন বিবিসি দিছে কে জানে। কিন্তু দেখো এই যে আমরা bbc.com ডোমেন আইপি অ্যাড্রেসটা বলা আছে, ঠিক আছে? ওই যে ঠিকানা, সেই ঠিকানার আইপি অ্যাড্রেসটা বলা আছে, ঠিক আছে? হোস্ট নেমটা এখানে শেয়ার করে নাই, বাট রিজন কোন কান্ট্রিতে আইপি অ্যাড্রেসটা রাখা আছে, মানে সার্ভারে রাখা আছে মেবি, এটা কানাডাতে রাখা আছে মেবি, সিটি কোন জায়গায়, অর্গানাইজেশন কোনটা, ইউজার টাইপ প্রত্যেকটা এখানে দেওয়া আছে, মোটামুটি আইডিয়া আছে। আচ্ছা চলো তো কইলো তার নাম নিয়ে আইপি অ্যাড্রেস দেখি বিবিসি আসে কিনা, বা এটাই আসলে মানে বিবিসি কিনা, ঠিক আছে? আইপি অ্যাড্রেসটাকে কপি করে আমরা এই ওই আইপি অ্যাড্রেসটা টাইপ করি এবং ভুল দেখে তার মানে আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, বাট এটা আসলে আইপি বিবিসির নাম। আচ্ছা এটা যদি দেখি, এটা কি করে তার মানে অন্য আইপি অ্যাড্রেস এখন কাজ করতেছে। এটা যদি কি করে মনে এখন পাবলিক করে দেয় না, কোনটা দিয়ে এখন বিবিসি ফোন চালাচ্ছে, বাট এরকম আইপি অ্যাড্রেস তুমি পাবা আর বুঝলে, বুঝতে পারছো? কিছু পাবা যেগুলো পাবলিক দেওয়া থাকে মোটামুটি। তো প্রত্যেকটা জিনিস এরকম হোস্ট করতে হয়, বুঝতে পারছি জিনিসটা? তো তুমি এরকম প্রত্যেকটার জন্য এরকম আইপি অ্যাড্রেস পেয়ে যাবে, বুঝতে পারছি? সবাই কি বুঝছো? ওয়েব হোস্টিং এর জিনিসগুলো সহজ ছিল, তাই না? ঠিক সহজ জিনিস। ওকে, তো কি বলতেছে ওয়েবসাইট হোস্টিং। এখন ওয়েব হোস্টিং বলতে আমরা বুঝি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা অনলাইন ওয়েব পেজ প্রদর্শনের উদ্দেশ্যে ইন্টারনেটে সংযুক্ত কোনো সার্ভারের মেমোরি বা স্টোরেজ ওয়েব পেজ সংরক্ষণ করা হচ্ছে। আমি যেটা বলছি সেটাই এখানে খুব সুন্দর মতো লেখা আছে যে ওয়েব হোস্টিং জিনিসটা আসলে কি, তাহলে মানে অনলাইন ওয়েব পেজ প্রদর্শনের জন্য বা ইন্টারনেটে প্রদর্শনের জন্য উদ্দেশ্যে ইন্টারনেটে সংযুক্ত কোনো সার্ভারের মেমোরি বা স্টোরেজ রাখা, ঠিক আছে? মেমোরি বা স্টোরেজে রাখা যে কেউ এটা অ্যাক্সেস করতে পারে ইন্টারনেটে। তো প্রযুক্তিগত দিক থেকে হোস্টিংকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। হোস্টিং দুই ধরনের, একটা উইন্ডোজ হোস্টিং, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে, একটা লিনাক্স দুই ধরনের, একটা উইন্ডোজ হোস্টিং, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে, একটা লিনাক্স অপারেটিং সিস্টেমের ভিত্তি করে বা লিনাক্স হোস্টিং। ওয়েব হোস্টিং দুই ধরনের, একটা উইন্ডোজ হোস্টিং আর একটা কি লিনাক্স হোস্টিং, ঠিক আছে? লিনাক্স আইপি অ্যাড্রেস বনাম ডোমেইন নেম। এখন এইটা যেমন ধরো এটা একটা ওয়েবসাইটের ডোমেইন, ঠিক আছে? তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে আইপি অ্যাড্রেস আর জিনিসটা কি, তো এইরকম হলো তোমার মনে করো নাম, ঠিক আছে? বাংলাদেশ.গভর্নমেন্ট.বিডি এটা হলো একটা ওয়েবসাইটের ডোমেইন, এটা সার্চ দিলে তোমার ওই ওয়েবসাইটে চলে আসবে। এইটারই সংখ্যায় যদি ঠিকানাটা বলো তখন এরকম সংখ্যা আছে প্রত্যেকের জন্য, সেটাকে আমরা পাবলিক আইপি বলি বা পাবলিক নর্মাল আইপি আমরা চিন্তা করি, এখন ভিতরে যাওয়া দরকার পাবলিক প্রাইভেট আমরা চিন্তা করতে। তো পাবলিক আইপি দিয়ে সার্চ করলেও বা এইরকম মানে ফিক্সড অ্যামাউন্টটা যদি লিখতে পারো তখন তুমি এই ওয়েবসাইটে চলে আসবে, ঠিক আছে? বাট প্রত্যেকের জন্য ইউনিক নাম্বার, ঠিক আছে? আর আইপি অ্যাড্রেস নিয়ে কিন্তু আমি অলরেডি আমাদের ক্লাসের প্রথম দিকে পর্ব 2 অথবা 3 এর দিকে আমি আইপি অ্যাড্রেস অনেক ডিটেইলসে বলছিলাম না, অনেক ডিটেইলসে বলছি। তো যারা প্রথম দিকে থাকবে ক্লাসগুলি আইপি অ্যাড্রেস সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবে। এই নাম্বার মনে রাখা তো সম্ভব না, তাই না? হাজার আমাদের এরকম মনে রাখতে তোমাদের যদি প্রতিদিন বলা হয় যে ফেসবুকে আইপি অ্যাড্রেসের কথা বলে দিলাম কত সামথিং মনে রাখা কঠিন না। ফেসবুক.com মনে রাখাটা ইজি, তার সুবিধাতে আইপি পরিবর্তে ব্যবহৃত না, ঠিক আছে? ওকে, সংযোগ এবং ব্রাউজিং। আচ্ছা ডোমেইন নাম আগে ফার্স্টে কিনতে হবে, মানে আমরা যে প্রসেসটা শুরু করবো ফার্স্ট প্রসেসটা হলো ডোমেইনের নামটা কিনতে হবে, ঠিক আছে? ডোমেইনের নাম কেনা, ঠিক আছে? ডোমেইনের নাম কিনতে হবে, ডোমেইনের নাম না কিনলে সমস্যা। আগে তো ডোমেইনের নাম কিনতে হবে। এখন ধরো যে তুমি ulululu.com নামে কিছু একটা জিনিস খুলতে চাও, কি খুলতে চাও? ulululu.com, ঠিক আছে? ulululu .com খুলবা, ঠিক আছে? তোমার আগে ulululu নামে একটা বিজনেস খুলে ফেলছে, এখন তুমি তার নাম পাবা। এরকম অনেক দুষ্ট লোক আছে, এই দুষ্ট লোকরা করে কি, যেগুলো আসলে পরবর্তীতে মানে ডিমান্ড হতে পারে বা যেসব বিজনেসে পরবর্তীতে ধরো যে মানে আসতে পারে, তার আগে থেকেই ডোমেইন নাম কিনে রাখে। যেমন ধরো আজকে আমি ulululu.com বললাম, এখন তোমার কাছে মজা লাগতে হবে, তুমি একটা সার্চ করে দেখবা যে কেউ না কেউ দুষ্টামি করে এই ulululu নামই একটা মনে করে যে ওয়েব মানে ডোমেইন নাম কিনে রাখছে, তো খোদাই কিনে রাখছে। মানে ওর কথা হলো যে তোমার বিজনেসের নাম হলো ulululu.com, এখন তুমি যখন ডোমেইন নাম কিনতে যাবে তোমার টার্গেট কি থাকে, আমার বিজনেসের নাম ulululu.com মানে ulululu, তো আমি যদি আসলে ডোমেইন কিনতে যাই তাহলে আমার আসলে ডোমেইনের নামটা হলো ulululu.com। কিন্তু তুমি যা দেখলে যে ulululu.com মিস্টার কে মিস্টার এনাম ভাই কিনে রাখছে, ঠিক আছে? এনাম ভাই কিনে রাখছে, এখন তোমার তো ঝামেলা আছে, এখন আর তুমি তো কিনতে পারবে না। তখন ও তোমার কি করতে হবে, এনাম ভাইয়ের কাছে বলতে হবে এনাম ভাই আমাকে এই ডোমেইন নামটা বিক্রি করে দেন। তখন বলবে ধরো যে ডোমেইন নামের জন্য ধরো যে তার খরচ হচ্ছে $5, সাপোজ $5 $20 বা ধরো কিছু একটা ধরো $20 $30 বা কোনো একটা জিনিস ধরো $30, তখন বলবে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই, আমি $30 কিনছিলাম, তুমি আমাকে $300 দিয়ে দাও। বুঝছো জিনিসটা? মানে 10 গুণ বেশি দাম চেয়েছে তোমার কাছে। এখন তুমি ভাবলে যে না তাহলে কি করবো, আচ্ছা যেহেতু আমি এই নামে খুলতে চাইতেছি তোমার আমি এই টাকা দিয়ে দিই। এরকম অনেক দুষ্ট লোক আছে, এরাও এই ধরনের বিজনেস করে, এরা বিভিন্ন জায়গায় সার্চ করে, এরা শুধুমাত্র যে যেই দেশে আছে সেই দেশের জন্য না, এরা পৃথিবীব্যাপী মানে সার্চ করছে কোন কোম্পানিটা খুব ভালো করতেছে, সামনে এরকম মানে অনলাইনে আসবে ওয়েবসাইট বানাবে কিনা রাখা আগে থেকে,
যেগুলো কমন নাম আছে কমন নামে দেখবে যে অলরেডি কিনা হয়ে আছে, ওদের তো কিছু নাই, তো হুদাই কিনা আছে যে পরবর্তীতে সেল করবে। ইনভেস্টমেন্ট বিজনেস আর কি, বিজনেস করতে যে উলুলু.com থেকে কিনা আছে, আমি ধরো যে উলুলু নামে একটা বিজনেস করবো, এখন আমি ধরো কিনতে যা দেখি যে তোমাদের মধ্যে কেউ একজন অলরেডি এটা ডোমেন কিনা আছে, তখন আমার কাছে মানে ডিসকাউন্ট দিও, ঠিক আছে? বুঝতে পারছো? এরকম ডোমেন নামটা কিনতে হবে তোমার। তারপর কি আছে দেখো, ডোমেন নামের সাথে ওয়েব হোস্টিং সার্ভারের সংযোগ স্থাপন করতে হবে। মানে তোমার যে ডোমেন নামটা তুমি কিনছো ভালো কথা, নামে কিনে ফেলছো, সেটার সাথে তোমার ওয়েব সার্ভারে সংযোগ করতে হবে। জিনিসটা কেমন? ধরো যে তুমি একটা দোকান দিছো, তো দোকান তো দিছো যেই জায়গায়, সেটা ওয়েব হোস্টিং এর কাজ, কিন্তু দোকানের একটা নাম রেজিস্ট্রেশন করা লাগবে না, ঠিক আছে? দোকানের নাম কি? উলুলু, আবার উলুলু চলে আসতেছে। ধরো যে কি জানি রোমান ফ্লাওয়ার শপ, ঠিক আছে? ধরো যে ফুলের বিক্রি হয় ফুল, ঠিক আছে? এখন এর জন্য আমি মনে করি নাম রেজিস্ট্রেশন করতে হবে। নাম রেজিস্ট্রেশন করতে হবে এই ঠিকানা দিতে হবে, যেখানে আমার দোকানটা আছে, ওয়েব নিয়ে আর কি জিনিসটা। ওয়েব ব্রাউজারের অ্যাড্রেস বারে ডোমেন নাম লিখে এন্টার দিলেই, ওয়েবসাইটটি দেখা যাবে, ঠিক আছে? এইটা সহজ। তাহলে আউটপুটটা কেমন আসবে? তারপরে ওয়েব ব্রাউজারের অ্যাড্রেস বারে ডোমেন নাম লিখে এন্টার দিলেই ওয়েবসাইটটি দেখা যাবে। তো এই পর্যন্ত সবাই বুঝছো? আমার একটু বলো তো, বুঝছো না? স্যার আগের ক্লাস কোথায় পাবো? তুই অ্যাপের মধ্যে পাবা, ঠিক আছে? অ্যাপের মধ্যে সার্চ ইঞ্জিন। এখন সরাসরি ঠিকানা না জানলেও যেন মানুষ সাইটে খুঁজে পায়, তার জন্য সার্চ ইঞ্জিনের সহায়তা নিতে হয়, আর সার্চ ইঞ্জিনে তোমার ওয়েবসাইটটা ইন্টিগ্রেট করতে হয়। তো সার্চ ইঞ্জিন কি আছে একটু যদি দেখি, যেমন গুগল একটা সার্চ ইঞ্জিন, ইয়াহু একটা সার্চ ইঞ্জিন, বিং একটা সার্চ ইঞ্জিন, পিপিলিকা, এটা আমার বাংলাদেশি, ঠিক আছে? এটা হলো বাংলাদেশি পিপিলিকা সার্চ, বাংলাদেশি সার্চ ইঞ্জিন। এইটার কাজগুলো কি? ওয়েবসাইটটি পাবলিশ করার পরে কি প্রচারমুখী করার জন্য সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করতে হয়। সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত না করলে কি সমস্যা হয়? কারণ আমাকে একটা তুমি জিনিস কথা বলো, ধরো তুমি ফেসবুকের জায়গায় লিখছো, ধরো তুমি পড়াশোনা পাও না, ফেসবুকের জায়গায় লিখছো ফেসবুক লিখছো, এখন আমরা তুমি বলো ভাইয়া ফেসবুক নামে কিছু আছে, আর কাকেও সার্চ করলে ফেসবুকে আসে না, সার্চ করলে ফেসবুকে তো আসে, কিন্তু তোমার কাছে কখন প্রশ্ন আসছে যে আল্লাহ কিন্তু ফেসবুক লিখে ভুল লিখছে, তারপর আমি ফেসবুকটাই দেখা গেছে এই সার্চ ইঞ্জিনে যুক্ত আছে বলে, এবং সার্চ ইঞ্জিনে খুব সুন্দরভাবে দিতে পারে। তাই সার্চ ইঞ্জিন সার্চ করে আনার সময় এইসব টপ প্রায়োরিটি লেভেলের ওয়েবসাইটকে আগে দেখেন, আগে শিখতে হয়। সেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটারও আলাদা মনে করা যে জব ফিল্ড আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। শুধু ওয়েবসাইটগুলোকে সার্চ ইঞ্জিনের সাথে এমনভাবে ইন্টিগ্রেট করতে হবে যাতে সার্চ দিলে তোমার ওয়েবসাইটে সবার আগে আসে, এবং এটা খুব ধরনের ভালো স্যালারি আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য যে জিনিসটা দিয়ে হতে হয় যে তুমি আসলে সার্চ দিবা, সার্চ দেওয়ার সাথে সাথে যাতে তোমার ওয়েবসাইটটা সবার আগে আসে। এতে সুবিধা কি? কেন তোমাকে দিয়ে SEO করে দিবে? কারণ তুমি তো একটা বিজনেস করতেছো, তোমার বিজনেসের ওয়েবসাইট বানাইছো, কারণ সার্চ দিলে তোমার ওয়েবসাইটে আসে, তাহলে হবে হবে না, তাহলে তোমার বিজনেস চলবে চলবে না। এমন SEO করতে হবে যাই লিখুক তোমার ওয়েবসাইটটা সবার আগে চলে। ধরো যে লিখছো তোমার ধরো আমের বিজনেস, কেউ হয়তো তোমার লিচু লিখছে, তাও তুমি জোর করে তোমার ওয়েবসাইটটা সবার আগে দেখাইতেছে, যাতে ওরা লিচু দেখে তুমি আমে কনভার্ট করবে খেলা, ঠিক আছে? এই বিজনেস SEO করতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওয়েবসাইট হোস্টিং আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি, বাণিজ্যিক দিক থেকে হোস্টিংকে পাঁচ ভাগে ভাগ করতে পারি। একটা ফ্রি হোস্টিং, এটা ফ্রি ভাবে করা যায়, কিছু ওয়েবসাইটের মাধ্যমে করা যায়। শেয়ার হোস্টিং, ডেডিকেটেড হোস্টিং, ক্লাউড হোস্টিং, আর হলো কোলাবোরেট হোস্টিং, ঠিক আছে? প্রত্যেকটা আলাদা আলাদা হোস্টিং। এরপর কি আছে আমাদের গুরুত্বপূর্ণ শব্দ ভান্ডার, কিছু শব্দ ভান্ডার, এত কিছু আমরা জানতে দেখছি। আগে যদি একটু সুন্দরভাবে আমরা দেখেন, যেমন ওয়্যারফ্রেম আর ডিজাইনের খসড়া বা ব্লুপ্রিন্ট, অলরেডি আমরা এটা করছি ডিজাইনের খসড়া বা ব্লুপ্রিন্ট। ফ্রন্ট এন্ড, ব্যবহারকারী যা দেখেন HTML CSS দিয়ে সেটা ফ্রন্ট এন্ডের কাজ, তাই না? ফ্রন্ট এন্ডের কাজ থেকে ব্যাক এন্ডের কাজ কি? সার্ভার ও ডেটাবেস লজিক, সার্ভার ও ডেটাবেস লজিক হলো ব্যাক এন্ডের কাজ, ঠিক আছে? সার্ভার ও ব্যাক এন্ডের ডেটাবেস লজিক। হোস্টিং কি? সার্ভারে ওয়েবসাইট রাখার জায়গা, সার্ভারে যে জায়গায় ওয়েবসাইট রাখবে সেটাই হলো হোস্টিং। ডোমেন, ওয়েবসাইটের নামটি কি বলি আমরা? ডোমেন। ওয়েবসাইটের নামটা কি বলি আমরা? ডোমেন। আর পাবলিক কি? ইন্টারনেটে কম্পিউটারে গাণিতিক ঠিকানা বা সাংখ্যিক ঠিকানা, ঠিক আছে? সংখ্যার মাধ্যমে যে ঠিকানাটা প্রকাশ করা হয় সেটাই বোঝানো হবে করে তুমি খুব সুন্দরভাবে তোমার ওয়েবসাইটটা সবার কাছে নিয়ে যেতে পারো, ঠিক আছে? বুঝতে পারছেন? ভাইয়া বই পড়ার সময় আছে, বই পড়তে হবে, বই পড়তে হবে, বোর্ডের বইটা তো অবশ্যই পড়তে হবে, বোর্ডের বইটা একটু চিকন আছে, ওটা অবশ্যই। তো এই হলো মোটামুটি আমাদের টাইম অফ হোমওয়ার্ক। আমরা এই হোমওয়ার্কটা একটু ট্রাই করব, ঠিক আছে? ট্রাই করছি। কোশ্চেন আছে, ঠিক মানে কোন কোশ্চেন? ওকে, এটা জানা না, চলে আসছো, দেখি তোমরা কারা কারা পারো। ইংলিশ করার জন্য ওয়েব সার্ভারে ওয়েবসাইটটি আপলোড করার পদ্ধতিকে কি বলা হয়? ঠিক আছে, পদ্ধতিকে কি বলা হয়? মোহাম্মদ ইয়ামুদ্দিন দিদি, ওকে, কারা দিতে পারো? প্রশ্ন তোমাদের সামনে পোস্টিং হবে, ওকে? পরবর্তী প্রশ্ন তোমাদের সামনে, এটার উত্তর দেখি কারা দিতে পারো। সিংহে চিঠি, ভাইয়া আমাদের বাড়ির আশেপাশে তো সার্ভার দেখবে, তোমার বাড়ির আশেপাশে কোনো সার্ভার থাকে যদি এটা এন্ড করি, দেখেন কত সহজ ছিল। আদনান এমডি জাহিদ, এটা সবই হলো ভাইয়া। দেখো ওয়েবসাইট পাবলিশের সময় ওয়েব পেজ ডিজাইন না, এটা ডিজাইন আগে করে ফেলতে হয়, ডিজাইন তো আগে করে। এখন এখানে দোকান দিয়ে ফেলে তখন ডিজাইন করতে হয়, এক আর 3 নাম্বার, এটা কিন্তু আছে 6 নাম্বার আছে বা বি নাম্বার যেটা, ঠিক আছে? ওয়েব পেজ ডিজাইন তো অনেক আগে কাজ, আগে তো মোটামুটি বি নাম্বার যেটা, ঠিক আছে? ওয়েব পেজ ডিজাইন তো অনেক আগে কাজ, আগে তো মোটামুটি নেক্সট কথা, ঠিক আছে? ওয়েব পেজ ডিজাইন তো অনেক আগে কাজ, আগে
তো মোটামুটি নেক্সট ক্লাসে আমরা ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML এর এমসিকিউ এবং সিকিউ সলভিং ক্লাস থাকবে। নেক্সট ক্লাসে কিন্তু অবশ্যই থাকতে হবে।